আমি মৃন্ময়। আপনারা দেখছেন রহস্যের পাঠশালা। আজ আপনারা পৃথিবীকে যেমন দেখছেন, পৃথিবী সৃষ্টি হওয়ার সময় মোটেও এরকম ছিল না। তখন সমস্ত ভূখণ্ডগুলি মিলে একটি মাত্র ভূখণ্ড ছিল, তার নাম ছিল প্যানজিয়া। প্যানজিয়ার নিচে টেকটনিক প্লেটগুলি উত্তপ্ত তরল ম্যাগমার উপর ভাসমান অবস্থায় ছিল। এই রকম দুটি প্লেট একে অপরের দিকে চলতে চলতে ধাক্কা লেগেছিল, ফলে ভূখণ্ড ভাঁজ হয়ে উপরের দিকে উঠতে থাকে এবং সৃষ্টি হয় ভঙ্গিলা পর্বত আরাবল্লী। আরাবল্লীতে সামুদ্রিক জীবের ফসিল পাওয়া যায়, যার দ্বারা এটা প্রমাণিত হয় যে এটা একসময় সমুদ্রের তলদেশ ছিল। পৌরাণিক একটি কাহিনী খুবই জনপ্রিয়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে শেষনাগ ছিলেন খুবই দাম্ভিক ও অত্যাচারী শাসক। ভগবান শ্রী বিষ্ণু শেষনাগকে শিক্ষা দেওয়ার জন্য বামন অবতার নিয়েছিলেন। এই বামন অবতার শেষনাগের কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলেন। প্রথমে তো প্রহরীরা তাকে রাজদরবারে ঢুকতে দিতে চাইছিলেন না। অনেক কাকুতি মিনতি করার পর বামন দরবারে পৌঁছালেন। বামনকে দেখে শেষনাগ খুবই বিদ্রুপ করতে লাগলেন। তিনি বামনকে বললেন, ওহে বামন, তুমি কি ভিক্ষা চাও বলো? তুমি যা চাইবে তোমাকে তাই ভিক্ষা দেওয়া হবে। তখন বামন অবতারে শ্রী বিষ্ণু 3 পা জমি চাইলেন। রাজা শেষনাগ বললেন, শুধুমাত্র 3 পা জমি? ঠিক আছে, তাই দেব। ভগবান বিষ্ণু প্রথম পা ফেললেন, সমস্ত মর্ত নিয়ে নিলেন। দ্বিতীয় পা ফেললেন, সমস্ত স্বর্গ নিয়ে নিলেন। তৃতীয় পা ফেলার মতো জমি শেষনাগের কাছে আর অবশিষ্ট থাকলো না। তখন শেষনাগ নিজের ফোনা বাড়িয়ে দিলেন। বিষ্ণু সেই ফোনার উপর পা রাখলেন এবং সমস্ত নাগদের পাতালে পাঠিয়ে দিলেন। শেষনাগের শরীরের চাপে মাটি উঁচু হয়ে গেল। সেই উঁচু জায়গায় আরাবল্লী। আরা কথার অর্থ বাঁকা, বল্লী অর্থাৎ লাইন। শেষনাগের বাঁকা শরীরের মতন দেখতে বলে এর নাম হয় আরাবল্লী। দিল্লি, রাজস্থানের থরবরুবির আওতায় চলে আসতো। এই প্রচণ্ড গরমে ভারতের অধিকাংশ জায়গায় যেখানে তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে যাচ্ছে, সেখানে আরাবল্লী পর্বতের পাদদেশে অবস্থিত ফরিদাবাদের তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়ের জেরে সারা ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এই রায়ে আরাবল্লী পর্বতের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হয়, যা কেবল 100 মিটারের বেশি উঁচু ভূখণ্ডকে সুরক্ষার আওতায় আনে। ঝোপঝাড় ঢাকা এই পর্বতশ্রেণীর 90% খনির কাজের জন্য উন্মুক্ত করে দেয়। ভারী যন্ত্রপাতির দ্বারা অনিয়ন্ত্রিত ও স্থানীয় ধ্বংসযজ্ঞের প্রতিবাদে হরিয়ানার ভিয়ানির তোষা মিল এবং রাজস্থানের অজিতপুরা কালানের মতো গ্রামীণ সম্প্রদায় ও পরিবেশবাদী সংগঠনগুলো অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও গণ অনশনের আয়োজন করেছিল। তীব্র বিরোধিতা ও ব্যাপক প্রতিবাদের মুখে সুপ্রিম কোর্ট কঠোর 100 মিটার উচ্চতার মানদণ্ড সংক্রান্ত এই নভেম্বর রায়টি স্থগিত করেছে। আদালত নতুন খনির ইজারাও স্থগিত করেছে এবং পরিবেশগত উদ্বেগ নিরসনে চলমান বিভিন্ন ভূমির পরিবর্তন কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আরাবল্লী শুধু পাহাড় না, এটা উত্তর পশ্চিম ভারতের লাইফ সাপোর্ট সিস্টেম। আরাবল্লী শুধু পাথর না, এটা একটা জীবন্ত ইকোসিস্টেম। দিল্লি এনসিআর এর শেষ বড় জঙ্গল। আরাবল্লী নর্দার্ন ট্রপিক্যাল থর্ন ফরেস্ট আর ড্রাই ডিসিলিয়াস ফরেস্ট জোনে অবস্থিত। এখানে কাঁটাঝোপ ও পাতাচোরা গাছের মিশ্রণ দেখতে পাওয়া যায়। বছরে বৃষ্টি হয় মাত্র 400 থেকে 600 মিলিমিটার। তাই গাছগুলো জল ধরে রাখতে এক্সপার্ট। লেপার্ড, ডোরাকাটা হায়না, নীলগাই, চিংকারা, চিতল হরিণ, সজারু, বনবিড়াল, খেকশিয়াল ও অন্যান্য প্রাণীসহ 300+ প্রজাতি এখানে বসবাস করে। অতিরিক্ত খনন কার্যের ফলে জীববৈচিত্র্য ধ্বংসের পথে। মৌমাছি প্রজাপতিরা পরাগ মিলন বন্ধ করে দিচ্ছে, যার ফলে খাদ্য সংকট দেখা দিচ্ছে। ইসরোর স্যাটেলাইটে দেখাচ্ছে আরাবল্লী কাটার ফলে মরুভূমি প্রতি বছর 0.5 কিলোমিটার এগোচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সিএজি রিপোর্ট অনুযায়ী রাজস্থানে 1997 থেকে 2020 সালের মধ্যে 25% আরাবল্লী পাহাড় পুরো ভ্যানিশ, মানে 1876টা পাহাড়ের মধ্যে 469টা আর নেই। এফএসআই 2021 বলছে গুরুগ্রামে 2011 থেকে 2019-এ 8,000 হেক্টর আরাবল্লীর জঙ্গল কাটা হয়েছে, যা 10,000টি ফুটবল মাঠের সমান। 2023 সালে আলোয়ারে 31টি পাহাড়ের কোনো অস্তিত্ব নেই। স্যাটেলাইটে কিছুই দেখা যাচ্ছে না। এনসিআর-এ বিল্ডিং করতে রোজ 5,000 ট্রাক পাথর লাগে। এক ট্রাক পাথর সমান 20,000 টাকা। রাজস্থানের মার্বেল পাথর পৃথিবী বিখ্যাত। বৈধ খনির থেকে 10 গুণ বেশি অবৈধ খনি থেকে মার্বেল পাথর তোলা হচ্ছে। ইপিসি-এর রিপোর্ট অনুযায়ী এখনও হরিয়ানার 50-এর বেশি জায়গাতে রাতে অবৈধ ব্লাস্ট হয়। শব্দ শোনা যায়, কিন্তু এফআইআর হয় না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।